নমস্কার বন্ধুরা, বাংলার ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। তো এই ভিডিওতে এমন কিছু স্টকের ব্যাপারে আলোচনা করতে চলেছি যেগুলো একটু লং টার্ম হোল্ড করলে আপনাকে একটু বড় পরিমাণে রিটার্ন তৈরি করে দিতে পারে। আর দেখুন, আমি কিন্তু ছোটখাটো রিটার্নের কথা বলছি না, একটু বড় রিটার্নের কথাই বলছি। মানে বছরে 10%, 15% রিটার্ন হবে এই কথা বলছি না। মানে লম্বা সময় যদি ধরে রাখতে পারেন 4 থেকে 5 বছর, সেখানে একটু বড় পরিমাণে রিটার্ন পাবেন। মানে অ্যাভারেজ যে রিটার্নটা হয়, নিফটি ফিফটির যে রিটার্ন, সেটাকে একটু বিট করতে পারে। এরকমই কিছু স্টক নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। তো এরকম স্টক খুঁজতে গেলে কোন জিনিসগুলো দেখতে হবে? প্রথমেই দেখতে হবে গ্রোথ। দেখুন, কোম্পানিতে 1-2% গ্রোথ, সেটাকেও গ্রোথ বলা হয়। 4 থেকে 5% গ্রোথ, সেটাকেও গ্রোথ বলে। কিন্তু আমরা একটু এক্সপোনেনশিয়াল গ্রোথ দেখাবে বা দেখাতে পারে এরকম কিছু কোম্পানি নিয়ে আলোচনা করব। তো আপনাদের আগেও বলেছি, কোন ধরনের কোম্পানিগুলোতে এই যে গ্রোথ, সেটা একটু বেশি দেখা যায় বা অস্বাভাবিক দেখা যায়। তো আপনারা জানেন, কোন স্টকে তখনই এই অস্বাভাবিক গ্রোথ দেখা যায় যখন সেই কোম্পানি ফিউচার ওরিয়েন্টেড বিজনেসে কাজ করছে। মানে এমন কিছু বিজনেস যেটা বর্তমানে সচরাচর দেখা যাচ্ছে না, কিন্তু ভবিষ্যতে এই যে বিজনেস, এটা রকেটের গতিতে বাড়তে পারে। তো এই ফিউচার ওরিয়েন্টেড বিজনেস বলতে কি বুঝি? ধরুন, আজ থেকে 20-25 বছর আগেকার কথা যদি ধরি, তখন কিন্তু মানুষ ভাবতে পারেনি যে স্মার্টফোন এই জিনিসটা সবার হাতে হাতে চলে আসবে। এই মোবাইলের মাধ্যমে আপনি সবকিছু লাইভ দেখতে পাবেন। মানে সমস্ত কিছু দুনিয়ার যাবতীয় খবর আপনি মুঠোর মধ্যে পেয়ে যাবেন। মানে 10 থেকে 20 বছর আগে যেই জিনিসটা ভাবা যেত না, কিন্তু বর্তমানে এক্সিস্ট করছে, সেটাকেই কিন্তু আপনারা ফিউচার ওরিয়েন্টেড টাইপের বিজনেস বলতে পারেন। মানে আজকের দিনে হয়তো সচরাচর আপনার বাড়ির আশেপাশে দেখা যাচ্ছে না, কিন্তু কিছু বছর পর এই জিনিসটার যে গুরুত্ব, সেটা অনেকটা বেশি বাড়বে। তো আজকের ভিডিওতে শুধুমাত্র একটি সেক্টর নিয়ে কথা বলবো, যেই সেক্টরটা আগামী কিছু বছরে বড় হওয়ার সম্ভাবনা রাখে, এবং সেই সেক্টরটা হলো ডেটা সেন্টার সেক্টর। তো এই ডেটা সেন্টারের স্টকগুলো কেন ভবিষ্যতে বাড়তে পারে বা তার পেছনে লজিক কি রয়েছে, সেইগুলো যদি আপনি বুঝে যান, তাহলে কিন্তু আপনি লম্বা সময় হোল্ড করতে পারবেন। আর যদি লজিক না বুঝতে পারেন, বিজনেস না বুঝতে পারেন, তাহলে ধরুন আপনি কেনার পরে 10%, 20% পড়ে গেল, তখন কিন্তু আপনি চিন্তায় পড়ে যাবেন যে কেন পড়লো, কি কারণে পড়লো। কারণ বিজনেসটা আপনার মাথাতেই ঢোকেনি, আপনি শুধুমাত্র স্টক প্রাইস বাড়ছে এটা দেখে কিনে নিলেন। তো সেই কারণে এই যে লজিক বোঝা বা কোম্পানির বিজনেস বোঝা, আপনি কেন সেই কোম্পানিতে ইনভেস্ট করছেন, যদি কেউ আপনাকে প্রশ্ন করে আপনি কেন সেই কোম্পানিতে ইনভেস্ট করেছেন, আপনি যেন এক কথায় উত্তর দিতে পারেন। আপনার যেন এরকম উত্তর না হয় যে স্টক প্রাইস বাড়ছিল বলে কিনে নিয়েছি। তো চলুন এক এক করে লজিক গুলো দেখে নিই, এই ডেটা সেন্টার স্টক গুলো কেন ভবিষ্যতে বুম করতে পারে। তো প্রথমেই যদি দেখেন, ভারতের বড় বড় কোম্পানি এবং তার সঙ্গে সঙ্গে গভর্নমেন্ট, তারাও কিন্তু এই ডিজিটাল সেবা বাড়াচ্ছে। তো বর্তমানে দেখতে পাচ্ছেন বেশিরভাগ কাজ এই ডিজিটাল মাধ্যমেই কিন্তু হচ্ছে। মানে এই যে পেপার ওয়ার্ক, সেটা কিন্তু প্রায় উঠেই গেছে। এবং তার সঙ্গে সঙ্গে ইন্ডিয়ার বড় বড় কোম্পানিগুলো জিও, এয়ারটেল, টিসিএস, ইনফোসিস, এরা কিন্তু আরো বেশি বেশি ডেটা সেন্টার ব্যবহার করছে। এর ফলে ডেটা সেন্টার ব্যবসার যে চাহিদা, সেটা কিন্তু বৃদ্ধি পাবে। এছাড়াও যদি দেখেন, বিদেশি যে বিনিয়োগ, সেটাও কিন্তু অনেক পরিমাণে বাড়ছে। দেখতে পাচ্ছেন ইন্ডিয়ার এই যে ডেটা সেন্টার সেক্টর, সেটা কিন্তু বড় বড় যে ইনভেস্টররা রয়েছে তাদেরকেও অ্যাট্রাক্ট করছে। এবং এটাও মনে করা হচ্ছে ভারতের যে ডেটা সেন্টার মার্কেট, সেটা কিন্তু পরবর্তী 5 বছরের মধ্যে বা 2030 পর্যন্ত 5 গুণ পর্যন্ত বাড়তে পারে। তো বর্তমানে যদি দেখেন, ভারতের এই ডেটা সেন্টার ক্যাপাসিটি, এটা 1.3 গিগাওয়াট। তো এরকমটাই আশা করা হচ্ছে 2030-এ এই যে ক্যাপাসিটি, সেটা হবে 5 গিগাওয়াট। আর এই ডেটা সেন্টারে বড় বড় ইনভেস্টমেন্টও লাগে। তো এই 2030-এর মধ্যে 5 গিগাওয়াট এই ক্যাপাসিটি অ্যাচিভ করতে গেলে প্রায় $30 বিলিয়ন মতো ইনভেস্টমেন্টেরও কিন্তু প্রয়োজন। তো এটাও মনে করা হচ্ছে বড় বড় যে কোম্পানিগুলো রয়েছে, এই মাইক্রোসফট, তার সঙ্গে সঙ্গে অ্যামাজন, গুগল, এরা কিন্তু ভারতের এই যে ডেটা সেন্টার সেক্টর, তার মধ্যে 80% ইনভেস্টমেন্ট করবে। এবং এর সঙ্গে সঙ্গে যদি দেখেন, এআই এবং মেশিন লার্নিং, এগুলোর যে বৃদ্ধি, সেগুলো কিন্তু ভালো পরিমাণে রয়েছে। আর এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং তার সঙ্গে সঙ্গে মেশিন লার্নিং, এগুলোর জন্য কিন্তু অনেক পরিমাণে কম্পিউটিং ডেটা লাগে, এবং এর জন্য বড় বড় ডেটা সেন্টারের দরকার, যা কিন্তু কোম্পানিগুলোর লাভ বাড়াতে পারে। এবং এর সঙ্গে সঙ্গে যদি দেখেন, গভর্নমেন্টও বিভিন্ন ইনসেন্টিভ দিয়ে এই সেক্টরটাকে হেল্প করছে। কিছুদিন আগে রিপোর্টের মাধ্যমে এই খবর সামনে এসেছে যে ভারত সরকার এই ডেটা সেন্টারের কোম্পানিগুলোর জন্য বা ডেটা সেন্টার ইনভেস্টমেন্টের জন্য পরবর্তী 20 বছরে এই যে ট্যাক্স, সেটা জিরো করে দিতে চলেছে। এবং তা সত্ত্বেও কোম্পানিগুলো আইটিসির যে ক্রেডিট, সেটা কিন্তু পাবে। গভর্নমেন্ট যদি এই ডেটা সেন্টারে ট্যাক্স ইনসেন্টিভ দিয়ে দেয়, তাহলে কোম্পানিগুলো খরচ কমবে এবং তার সঙ্গে সঙ্গে যে লাভ, সেগুলো বেশি হতে পারে। এবং এই সঙ্গে সঙ্গে এই যে ডেটা সেন্টারের প্রজেক্ট, সেইগুলো কিন্তু অনেক বেশি নতুন করে তৈরি হচ্ছে, এবং যেইগুলো বর্তমানে রয়েছে সেইগুলো আরো বেশি বাড়ানো হচ্ছে। তো এই নতুন প্রকল্পগুলো কমপ্লিট হয়ে গেলে সেইখান থেকে কোম্পানিগুলোর যে আয় এবং শেয়ারের দাম, সেগুলোও বাড়বে। তো দেখতে পাচ্ছেন বড় বড় কোম্পানিও কিন্তু ইনভেস্ট করছে। এই যদি দেখেন, এই যে ইকোনিক্স ইন্ডিয়া, এই কোম্পানিটা তাদের প্রথম ডেটা সেন্টার কিন্তু ইন্ডিয়াতে খুলতে চলেছে, এই চেন্নাইয়ে খুলবে।
এবং কত পরিমাণে ইনভেস্টমেন্ট করবে দেখতে পাচ্ছেন $69 মিলিয়ন। তো এটাও একটা বড় অ্যামাউন্ট। এবং তার সঙ্গে সঙ্গে এটাও দেখতে পাচ্ছেন এই যে চ্যাট জিপিটির মেকার ওপেন এআই, তারাও কিন্তু ভারতের মধ্যে এই ডেটা সেন্টার খুলতে চলেছে। এবং এর সঙ্গে সঙ্গে যে ছোট ছোট ব্যবসায়ীরা রয়েছে তারাও কিন্তু ক্লাউড এবং তার সঙ্গে সঙ্গে ডেটা স্টোরেজের ওপর তাদের যে নির্ভরশীলতা সেটা কিন্তু বাড়াচ্ছে। তো এর ফলে ডেটা সেন্টারের যে সার্ভিসের চাহিদা সেগুলো বাড়ছে। তো সংক্ষেপে যদি বলি, ডেটা সেন্টার স্টকের দাম বাড়তে পারে কারণ এই ডেটা সেন্টারের চাহিদা বাড়ছে, তারপরে এআই এবং ক্লাউডের যে ব্যবহার সেটাও বাড়ছে, তার সঙ্গে সঙ্গে বিদেশি বিনিয়োগও অনেক আসছে, সরকার ইনসেনটিভ দিয়েও সাহায্য করছে, এবং যে স্টার্টআপ কোম্পানিগুলো রয়েছে তাদেরও কিন্তু এই ডেটা সেন্টারের উপর যে চাহিদা সেটা বাড়ছে। তো সব মিলিয়ে এই ডেটা সেন্টার কোম্পানিগুলোর জন্য একটা ভালো পরিস্থিতি তৈরি হচ্ছে। তো এই ডেটা সেন্টার সংক্রান্ত কয়েকটা কোম্পানি দেখে নেব। তো প্রথমেই নাম এটা সবার সামনে আসবে, এটা অনেকেরই জানা রয়েছে, অনন্ত রাজ লিমিটেড। তো কোম্পানির যদি ব্যালেন্স শিট দেখেন 3,633 কোটি টাকা রিজার্ভ এবং সারপ্লাস রয়েছে, সেই তুলনায় যে ধার এটা অনেকটাই কম। লং টার্ম বোরোইং রয়েছে 351 কোটি টাকা এবং শর্ট টার্ম বোরোইং রয়েছে 68 কোটি টাকা। এবং যদি দেখেন কোম্পানির কাছে 266 কোটি টাকা ক্যাশ এবং ক্যাশ ইকুইভ্যালেন্টও পড়ে রয়েছে। দেখতেই পাচ্ছেন কোম্পানি বিভিন্ন সেক্টরে কাজ করে থাকে, বিশেষ করে এই রিয়েল এস্টেটেই কাজ করে, এই আইটি পার্কস, তার সঙ্গে সঙ্গে গ্রুপ হাউসিং, তারপরে যে রেসিডেন্সিয়াল টাউনশিপ, হোটেল, তারপরে কমার্শিয়াল কমপ্লেক্স, মল, তারপরে সার্ভিস অ্যাপার্টমেন্ট, ওয়ার হাউসিং, এবং এর সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন ডাটা সেন্টার। তো কোম্পানির কাছে 6 মেগাওয়াটের অপারেশনাল ডেটা সেন্টার ক্যাপাসিটিও কিন্তু রয়েছে। এবং এর সঙ্গে সঙ্গে কোম্পানি এই 7 মেগাওয়াটের একটা ডেটা সেন্টার তৈরি করছে এই পাঁচকুলাতে, এবং 15 মেগাওয়াটের একটি ডেটা সেন্টার ডেভেলপ করছে এই মানেসরে। তো এইগুলো কমপ্লিট হয়ে গেলে 22 মেগাওয়াটের ডেটা সেন্টার ক্যাপাসিটি কমপ্লিট হয়ে যাবে, এবং কোম্পানি পরবর্তী 5 থেকে 6 বছরের মধ্যে 307 মেগাওয়াটের ডেটা সেন্টার তৈরির প্রস্তুতিও কিন্তু করেছে। তো দেখতে পাচ্ছেন কোম্পানির ক্লাউড প্ল্যাটফর্মও রয়েছে এই অশোক ক্লাউড নামে, এবং কোম্পানি পার মেগাওয়াট 100 কোটি টাকা করে ইনভেস্টমেন্টও কিন্তু করতে চলেছে এই ক্লাউড এবং ইনফ্রাস্ট্রাকচার সার্ভিসে। তো কোম্পানির নিজস্ব অনেক বিল্ডিং রয়েছে, সেগুলোকেও কোম্পানি এই ডাটা সেন্টারের জন্য কাজে লাগাচ্ছে। মার্কেট ক্যাপ দেখতে পাচ্ছেন 21,982 কোটি, মিড ক্যাপ সাইজের কোম্পানি। তো স্টক পি 47 এবং ইন্ডাস্ট্রি পি এটা 41, মানে ঠিকঠাক জায়গাতে ট্রেড করছে। তারপর যদি কোয়ার্টারলি প্রফিট দেখেন দেখতে পাচ্ছেন 34 কোটি, 45 কোটি, এরকম বাড়তে বাড়তে 126 কোটি নেট প্রফিট হয়েছে। এবং যদি ইয়ারলিও দেখেন নেট প্রফিট দেখতে পাচ্ছেন 142, 70, 76, এরকম বাড়তে বাড়তে আস্তে আস্তে 461 কোটি নেট প্রফিট দেখিয়েছে। তো কোম্পানির যখন ডেটা সেন্টার থেকে এই রেভিনিউ আসবে বা রেভিনিউ বাড়বে তখন এই যে প্রফিট সেগুলো কিন্তু আরো বেশি হবে। আর যদি কোম্পানির প্রমোটার হোল্ডিং দেখি, এই প্রমোটারদের কাছে 60% শেয়ার রয়েছে। তারপরে এফআইআই এরা দেখতে পাচ্ছেন কিভাবে স্টেক বাড়িয়েছে, 0.64% ছিল, এভাবে বাড়াতে বাড়াতে প্রায় 10.5%। তারপরে ডিআইআই এদের কাছেও দেখতে পাচ্ছেন স্টেক কম ছিল, 0.56%, এবং এরাও বাড়াতে বাড়াতে প্রায় 6%-এর কাছাকাছি করেছে। এবং পাবলিকের কাছেও এই যে স্টেক সেটা রয়েছে, তবে পাবলিকের কাছে এই যে স্টেক সেটা কিছু কমেছে, দেখতে পাচ্ছেন 25% ছিল, 26%, এরকম কমতে কমতে হয়েছে 23%-এর কাছাকাছি। এবং কোম্পানি এটাও বলেছে তারা পরবর্তী কিছু বছরে এই ভারতের ডেটা সেন্টারে প্রায় $2 বিলিয়ন ইনভেস্টও করতে চলেছে। এবং এর সঙ্গে সঙ্গে বড় বড় কিছু ব্রোকার ভালো টার্গেটও দিচ্ছে। যদি দেখেন এই যে এমকে গ্লোবাল, তারাই 800 টাকার টার্গেটও কিন্তু দিয়েছে। এরপরে যদি কথা বলি নেটওয়ার্ক টেকনোলজিস ইন্ডিয়া লিমিটেড, তো এটাও একটা নতুন কোম্পানি, এবং এই কোম্পানিটাও ডেটা সেন্টারে কাজ করছে। বিভিন্ন যে এআই ক্লাউড প্ল্যাটফর্ম এবং তার সঙ্গে সঙ্গে এআই কম্পিউটিং সিস্টেম সেগুলো এরা প্রোভাইড করে। তো রিজার্ভ দেখতে পাচ্ছেন 519 কোটি, লং টার্ম বোরোইং 1 কোটি, শর্ট টার্ম বোরোইং এটা 0.25 কোটি, মানে 25 লাখের মাত্র শর্ট টার্ম ধার রয়েছে। এবং কোম্পানির কাছে 179 কোটি টাকার ক্যাশ এবং ক্যাশ ইকুইভ্যালেন্টও পড়ে রয়েছে। তো দেখতে পাচ্ছেন কোম্পানিটা কি প্রোভাইড করে, হাই এন্ড কম্পিউটিং সলিউশন। তো দেখতে পাচ্ছেন কোম্পানি ইতিমধ্যেই 500 খানা সুপার কম্পিউটিং সিস্টেমও তৈরি করেছে, 50 খানা প্রাইভেট ক্লাউড, এবং তার সঙ্গে সঙ্গে 5000 অ্যাক্সিলেটর বা জিপিইউ বেসড এআই সিস্টেম তৈরি করেছে। এবং তার সঙ্গে সঙ্গে এই যে কাবলু সুপার কম্পিউটার, ইন্ডিয়ার সেকেন্ড ফাস্টেস্ট যে কম্পিউটার, সেটা তৈরিতেও কিন্তু এর যোগদান রয়েছে। এবং ইন্ডিয়ার যে ফাস্টেস্ট সুপার কম্পিউটার এই যে পরমযুবা 2, এইটা তৈরিতেও কোম্পানির যোগদান রয়েছে। তো দেখতে পাচ্ছেন এই যে প্রাইভেট ক্লাউড এবং এইচসিআই, এখান থেকে কোম্পানির প্রায় 34% রেভিনিউ আসে। তারপরে এআই সিস্টেম এবং এন্টারপ্রাইজেস ওয়ার্ক স্টেশন, এখান থেকে 29% রেভিনিউ আসে। তারপরে সুপার কম্পিউটিং সিস্টেম, এখান থেকে 26% রেভিনিউ আসে। এবং ডাটা সেন্টার সার্ভার্স, এখান থেকে 3% রেভিনিউ আসে। তো কোম্পানি এই ডাটা সেন্টার থেকে যে ইনকাম সেটা আরো বেশি বাড়াবে। এবং এর সঙ্গে সঙ্গে এই যে প্রাইভেট ক্লাউড, তারপরে এইচসিআই, তারপরে সুপার কম্পিউটিং সিস্টেম, এগুলোও কিন্তু এই ডেটা সেন্টারের সঙ্গে যুক্ত রয়েছে। কোম্পানির বর্তমানে দাম চলছে 3,279 টাকা। তো যদি দেখেন মার্কেট ক্যাপ 18,579 কোটি, এটাও একটা ছোট সাইজের মিড ক্যাপ কোম্পানি। পি রেশিও 144 এবং ইন্ডাস্ট্রি পি এটা 32.5। তো মার্কেটে যেহেতু চাহিদা রয়েছে তাই পি রেশিও একটু বেশি আছে। যদি কোয়ার্টারলি প্রফিট দেখেন এই 13 কোটি, 31 কোটি, 15, 9 এভাবে বাড়তে বাড়তে হয়েছে, দেখতে পাচ্ছেন প্রায় 45 কোটির কাছাকাছি অপারেটিং প্রফিট। তারপরে নেট প্রফিট 9 কোটি, 22 কোটি, 11 কোটি, বাড়তে বাড়তে প্রায় 30 কোটির নেট প্রফিট। এবং যদি ইয়ারলিও দেখেন, ইয়ারলি দেখতে পাচ্ছেন কিভাবে বেড়েছে, 3 কোটি, 4 কোটি, 8 কোটি, 22 কোটি, 47, 76,
114, 114, এভাবে কিন্তু প্রফিট বেড়েছে। আর যদি শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখি, প্রমোটার এদের কাছে রয়েছে 71% উপরে স্টেক, এফআইআই এরা 9% উপরে স্টেক ধরে রেখেছে, ডিআইআই এদের কাছে রয়েছে 4.23% এবং পাবলিক এদের কাছে রয়েছে 15%। তবে এইখানে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন পাবলিকের যে স্টেক সেটা কিন্তু হু হু করে বাড়ছে। তো যেহেতু স্টকের দাম বাড়ছে সেই কারণে কিন্তু পাবলিকের যে ইনভেস্টমেন্ট সেটা বেড়ে যাচ্ছে। কোম্পানির বর্তমানে দাম 3,279 টাকা। তবে এর যে প্রাইস টার্গেট সেটা কিন্তু একটু কমিয়ে দেওয়া হয়েছে। বর্তমানে যেহেতু স্টকটা অনেকটাই বেড়েছে তো সেই কারণেই মনে করা হচ্ছে কিছুটা প্রফিট বুকিং আসতে পারে। তো একটা প্রাইস টার্গেট দেওয়া হয়েছে 2877.35 এবং ম্যাক্সিমাম 3,317 পর্যন্ত যেতে পারে এবং যদি মিনিমাম এস্টিমেট ধরি তাহলে 2,510 পর্যন্ত কিন্তু নামতে পারে। এবং এই সেপ্টেম্বর 20 খবর, মানে গতকালই খবর এসেছে এই কোম্পানিটা 450 কোটি টাকার একটা ওয়ার্ক অর্ডারও কিন্তু পেয়েছে। এরপরে কথা বলবো আদানি এন্টারপ্রাইজেস লিমিটেড। আদানি গ্রুপের এটা একটা ফ্ল্যাগশিপ কোম্পানি। যদি দেখেন এই কোম্পানিটাও আদানি কোনেক্স এই ব্র্যান্ডের আন্ডারে এই যে ডেটা সেন্টার সার্ভিস সেটা প্রদান করে থাকে। তো এখানে দেখতে পাচ্ছেন আদানি কোনেক্স কোম্পানির নিজস্ব এই ডেটা সেন্টার রয়েছে। তো কোথায় কোথায় রয়েছে বর্তমানে দেখতে পাচ্ছেন চেন্নাই রয়েছে, হায়দ্রাবাদ রয়েছে, নেভি মুম্বাই, তারপরে নয়ডা রয়েছে এবং পুনে, এই জায়গাগুলোতে কোম্পানির ডেটা সেন্টার রয়েছে। এবং রিপোর্টের মাধ্যমে এই খবরও সামনে আসছে আদানি পরবর্তীকালে দুটো ডেটা সেন্টারের জন্য প্রায় $10 বিলিয়ন ইনভেস্টমেন্টও করতে চলেছে। ডেটা সেন্টার এটা তো খুব ভালো একটা বিজনেস, তবে এই বিজনেসেও কিছু অসুবিধা কিন্তু রয়েছে। প্রথমত যদি দেখেন এই ডেটা সেন্টার রান করতে গেলে প্রচুর পরিমাণে বিদ্যুতের প্রয়োজন হয়। দেখতে পাচ্ছেন পাওয়ার সাপ্লাই ইস্যু, তার সঙ্গে সঙ্গে এর উপর যে ট্যারিফ সেটা বাড়তে পারে। এবং দেখতে পাচ্ছেন গ্রিড রিলায়েবিলিটি কনসার্ন রয়েছে, মানে পাওয়ার গ্রিড সম্পর্কিত কিছু প্রবলেম রয়েছে। মানে এত বেশি পরিমাণে এই পাওয়ার লাগে তার পরিমাণে কিন্তু পাওয়ার সাপ্লাই কিছুটা প্রবলেম হয়। এবং তার সঙ্গে সঙ্গে যদি দেখেন এই ডেটা সেন্টার এই বিজনেসটা কিন্তু লম্বা সময়ের জন্য এক একটা ডেটা সেন্টার সেট আপ করতে 2 থেকে 3 বছর পর্যন্ত সময় লাগে। তো যদি আদানি গ্রুপের কথা বলি এর তো সেরকম চিন্তা ভাবনার কারণ নেই। কোম্পানির নিজস্ব পাওয়ার রয়েছে, গ্রিন এনার্জি রয়েছে, তো সেইখান থেকে কোম্পানি এই যে পাওয়ার সাপ্লাই সেটা পেয়ে যাবে। তো বর্তমানে দাম চলছে 2524, একটা প্রাইস টার্গেট রাখা হয়েছে 3308 এবং ম্যাক্সিমাম 3,616 পর্যন্ত যেতে পারে। এবং যদি খারাপ সিনারিও ধরেন তাহলে কিন্তু 3,000 পর্যন্ত নামতে পারে। এরপরে যদি কথা বলি ভারতী এয়ারটেল লিমিটেড, এই কোম্পানিটাও এই যে নেক্সট্রা এই ব্র্যান্ডের আন্ডারে এই যে ডেটা সেন্টার সার্ভিস সেটা কিন্তু চালু করেছে। তো এই নেক্সট্রা এই ব্র্যান্ডের যিনি সিইও রয়েছেন এই আশিস আরোরাজি, তিনি কিন্তু এটাই বলেছেন ডেটা সেন্টারের যে বিজনেস সেটা কিন্তু অ্যাক্সিলারেট করা হবে, মানে আরো বাড়ানো হবে। এবং কোম্পানি এটাও বলছে পরবর্তী 3 বছরের মধ্যে তারা 5,000 কোটি টাকা এই ডেটা সেন্টারে ইনভেস্টমেন্টও করতে চলেছে। তো বর্তমানে দাম চলছে 1962। তো বড় বড় অ্যানালিস্টরা টার্গেট দিয়েছে 2,109 এবং ভালো সিনারিওতে 2,550 পর্যন্ত যেতে পারে এবং খারাপ সিনারিওতে 1,375 পর্যন্ত নামতে পারে। আর এরপরে যদি কথা বলি ব্ল্যাক বক্স লিমিটেড, এই কোম্পানিটাও এই ডেটা সেন্টারের সঙ্গে যুক্ত রয়েছে। কোম্পানি যদি ব্যালেন্স শিট দেখেন রিজার্ভ রয়েছে 343 কোটি, লং টার্ম বোরোইং 26 লাখ রয়েছে এবং শর্ট টার্ম বোরোইং এটা রয়েছে 7.57 কোটি এবং কোম্পানির কাছে 28 কোটির ক্যাশ এবং ক্যাশ ইকুইভ্যালেন্টও পড়ে রয়েছে। তো দেখতে পাচ্ছেন কোম্পানির বিভিন্ন বিজনেসের মধ্যে এই যে ডেটা সেন্টারের বিজনেস সেটাও কিন্তু রয়েছে এবং কোম্পানির বড় বড় ক্লায়েন্টও রয়েছে। দেখতে পাচ্ছেন ব্যাংক অফ আমেরিকা রয়েছে, ইন্টেল, ডেল, ইনফোসিস, ডেলয়েড রয়েছে, টিসিএস, এইচসিএল, আইকিয়া, ব্লুমবার্গ, এরা কিন্তু এর বড় বড় ক্লায়েন্ট। এবং কোম্পানির বিভিন্ন দেশে বিজনেস রয়েছে, মিডিল ইস্টে রয়েছে, আফ্রিকাতে রয়েছে, নর্থ আমেরিকা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, তারপরে সিঙ্গাপুর, ফিলিপাইন্স এবং ইউকে। এবং কোম্পানির টোটাল 8,000-এর বেশি কিন্তু কাস্টমার রয়েছে। মার্কেট ক্যাপ 8,307 কোটি টাকা। স্টক পি কত চলছে 30, ইন্ডাস্ট্রি পি এটা 32, আরওসি আরওই এগুলোও ভালো রয়েছে। তারপর যদি সেলস দেখেন মোটামুটি 1,387 কোটি সেলস হয়েছে এই জুন 2025 কোয়ার্টারে। কিন্তু অপারেটিং প্রফিট এটা দেখতে পাচ্ছেন ভালো জায়গাতে রয়েছে 134 কোটি, 143 কোটি, 105 কোটি। নেট প্রফিট এটাও ভালো রয়েছে 60 কোটি, 47 কোটি। এবং যদি ইয়ারলি দেখেন ইয়ারলিও কিন্তু এই যে সেলস সেটা ভালো জায়গাতে রয়েছে। প্রথমে দেখতে পাচ্ছেন মাঝে মাঝে লসে চলে আসতো, তারপরে প্রফিট করতো, আবার লসে চলে আসতো। তো এভাবে বাড়তে বাড়তে কোম্পানির যে প্রফিট সেটা লাস্ট ফাইন্যান্সিয়াল ইয়ারে দাঁড়িয়েছে 215 কোটি। আর কোম্পানির শেয়ার হোল্ডিং প্যাটার্ন কিরকম, প্রমোটারের কাছে 70% শেয়ার রয়েছে, এফআইআই এদের কাছে রয়েছে 4.9%, ডিআইআই এদের কাছে 0.3% এবং পাবলিক এদের কাছে রয়েছে 25.42%। মানে বেশিরভাগ স্টেকই কিন্তু এই প্রমোটার এবং পাবলিকের কাছে রয়েছে। এফআইআই এবং ডিআইআই এদের কিন্তু খুব বড় পরিমাণে ইনভেস্টমেন্ট এই কোম্পানিতে নেই। তবে আরো একটা দেখার বিষয় রয়েছে, কোম্পানির যে রেভিনিউ তার এই 94% এটা কিন্তু বিদেশ থেকেই আসে, মাত্র 6% এই ইন্ডিয়া থেকে আসে। মানে এই কোম্পানিতে ইনভেস্ট করতে গেলে গ্লোবাল নিউজগুলোও কিন্তু জেনে রাখতে হবে। এবং কোম্পানি আশা করছে এই ফাইন্যান্সিয়াল ইয়ার 2026-এ তাদের যে রেভিনিউ সেটা দাঁড়াবে 7,000 কোটি
কোটির কাছাকাছি। তো বর্তমানে কোম্পানির রেভিনিউ কিরকম এই ফাইন্যান্সিয়াল ইয়ারে, চলুন সেটাও দেখে নিই। তো বর্তমানে যদি দেখেন কোম্পানির এক একটা ফাইন্যান্সিয়াল ইয়ারে এই যে রেভিনিউ সেটা কত, এই 6,282 কোটি, 5,967 কোটি। তো এইখান থেকে কোম্পানি কিন্তু বড় টার্গেট রেখেছে, 7,000 কোটির সেলস করার কিন্তু চিন্তা ভাবনা কোম্পানি রেখেছে। আর এরপরে শেষ যে কোম্পানি সেটা হচ্ছে E2E নেটওয়ার্ক লিমিটেড। কোম্পানির কাছে যদি দেখেন 1572 কোটি রিজার্ভ রয়েছে, লং টার্ম বোরোইং 6.10 কোটি, শর্ট টার্ম বোরোইং এটা 5.31 কোটি। এবং যদি ক্যাশের কথা বলি, কোম্পানির কাছে এই যে ক্যাশের পরিমাণ সেটা দেখতে পাচ্ছেন ভালো পরিমাণে বেড়েছে। ক্যাশ আগে কম ছিল, তো বর্তমানে প্রায় 1356 কোটি টাকার ক্যাশ এবং ক্যাশ ইকুইভ্যালেন্টও পড়ে রয়েছে। তো দেখতে পাচ্ছেন কোম্পানির কি কি কাজ রয়েছে, এআই ফোকাসড হাইপার স্কেল ক্লাউড প্ল্যাটফর্ম, তার সঙ্গে সঙ্গে অ্যাডভান্স যে ক্লাউড জিপিইউ সেটাও এই কোম্পানি অফার করে থাকে। তারপরে দেখতে পাচ্ছেন কম্প্রিহেন্সিভ ইকোসিস্টেম ফর ক্লাউড টেকনোলজি ডিজাইন, এইখানে দেখতে পাচ্ছেন এআই ফার্স্ট ক্লাউড প্ল্যাটফর্ম, তারপরে সোভরেন ক্লাউড প্ল্যাটফর্ম রয়েছে এবং এর সঙ্গে সঙ্গে ডাটা সেন্টারও রয়েছে। দেখতে পাচ্ছেন এই দিল্লি এনসিআর এ কোম্পানির দুটো লোকেশনে ডেটা সেন্টার রয়েছে এবং এর সঙ্গে সঙ্গে এই মুম্বাইয়ে কোম্পানির একটা ডেটা সেন্টার রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে কোম্পানি এই গ্রেটার চেন্নাইয়ে একটা নিউ ডেটা সেন্টারও কিন্তু ডেভেলপ করছে। এবং কোম্পানি তাদের যে ডেটা সেন্টারের ক্যাপাসিটি সেটা বর্তমানে 4.2 মেগাওয়াট থেকে ভবিষ্যতে 10.2 মেগাওয়াট করার প্ল্যানও কিন্তু রেখেছে। এবং এর সঙ্গে সঙ্গে কোম্পানিটা এই L&T এই যে কোম্পানিটা রয়েছে এদের সঙ্গে একটা পার্টনারশিপ করেছে। কোম্পানির যদি মার্কেট ক্যাপ দেখেন 6,110 কোটি মার্কেট ক্যাপ রয়েছে, স্টক পি কত 177 এবং ইন্ডাস্ট্রি পি এটা 32, মানে কিছুটা বেশি ভ্যালুয়েশনে ট্রেড করছে। তারপরে যদি কোয়ার্টারলি রেজাল্ট দেখি, কোম্পানির অপারেটিং প্রফিট দেখতে পাচ্ছেন 10.51 কোটি, আর সেলস কত 36 কোটি, এক্সপেন্সেস এটা 25 কোটি। তো দেখতে পাচ্ছেন কোম্পানির যে অপারেটিং প্রফিট মার্জিন সেটা কিন্তু ভালো রয়েছে, প্রায় 29%-এর কাছাকাছি অপারেটিং প্রফিট মার্জিন রয়েছে। তবে কোম্পানি এই শেষ কোয়ার্টারে কিছুটা লসে চলে এসেছে, আগেই 11 কোটির প্রফিট, 13 কোটির প্রফিট, আর এই শেষ কোয়ার্টারে প্রায় 3 কোটির কাছাকাছি লস দেখিয়েছে। এবং যদি ইয়ারলি দেখেন, ইয়ারলি কিন্তু কোম্পানির লাভ বেড়েছে। দেখতে পাচ্ছেন আগে 1 কোটি 2 কোটির লাভ দেখাতো, তারপরে মাইনাসে চলে এসেছিল, -9 কোটি, -1 কোটি, তারপরে বাড়তে বাড়তে শেষ ফাইন্যান্সিয়াল ইয়ারে 35 কোটির নেট প্রফিটও দেখিয়েছে। আর কোম্পানির শেয়ার হোল্ডিং প্যাটার্ন কেমন, এইখানে দেখতে পাচ্ছেন প্রমোটারের কাছে যে স্টেক সেটা কমেছে, প্রায় 60% ছিল সেখান থেকে কমে হয়েছে 40%। তারপরে যে এফআইআই এরা কিন্তু স্টেক বাড়িয়েছে, দেখতে পাচ্ছেন এফআইআই দের কাছে প্রায় 3%-এর কাছাকাছি স্টেক রয়েছে। তবে ডিআইআই এদের স্টেক কমিয়েছে, প্রায় 13% থেকে কমিয়ে করেছে 3.5%। আর এইখানে যদি দেখেন পাবলিকের কাছে যে স্টেক সেটা বেড়েছে 25% থেকে বেড়ে হয়েছে 52%। তো এখানে পাবলিকের কাছে এই স্টেক এটা এত বেড়ে গেল কেন, তো চলুন পাবলিকের যে প্যাটার্ন সেটা একবার ডিটেলসে দেখে নিই। তো দেখতে পাচ্ছেন এই যে লার্সেন টুব্রো তারাই কিন্তু এই কোম্পানিতে ইনভেস্ট করেছে। এই লার্সেন টুব্রো বর্তমানে প্রায় 19%-এর কাছাকাছি স্টেক কিনে রেখেছে। তো সেই কারণেই এই যে পাবলিকের শেয়ার হোল্ডিং সেটা এত বেড়ে গেছে দেখতে পাচ্ছেন। এবং লার্সেন টুব্রো এরা টোটাল এই কোম্পানির 21% স্টেক কিন্তু নিজেদের দখলে রাখবে। এবং এই কোম্পানিটাও রিসেন্টলি এই যে ইন্ডিয়া এআই মিশন রয়েছে তার অধীনে 177 কোটি টাকার একটি অর্ডারও পেয়েছে। তো এই ডাটা সেন্টার নিয়ে কিছু স্টক আজকে আপনাদের সঙ্গে আলোচনা করলাম, এইগুলোকে চাইলে আপনি স্টাডি করতে পারেন। তো ঠিক আছে বন্ধুরা, আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আপনি চাইলে এটাকে লাইক এবং শেয়ার করতে পারেন। আর শেয়ার মার্কেট সংক্রান্ত ডেইলি নিউজ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায়। আর হ্যাঁ, ভিডিওটি শুধুমাত্র ইনফরমেশন এবং এডুকেশনাল পারপাসের জন্য বানানো হয়েছে। আমি সেবি রেজিস্টার্ড নই, তাই কোনো প্রকার শেয়ারে কোনো প্রকার বাই, সেল, হোল্ড বা অ্যাভারেজ করার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।